পোর্টফোলিওটা কিন্তু সবসময়তে আমাদেরকে কিন্তু একটু ডাইভার্সিফাই করে রাখতে হবে, ভীষণ ভীষণ প্রয়োজনীয় জিনিস। আজকে যার কথা নিয়ে বলতে যাব, ও তো নাম বলতে বারণ করেছে যখন, তো নামটা আমি বলছি না। তো ওর চিঠিটাকে পড়ে শোনাই, তারপরে বাকি কথাটা বলি। যে স্যার ক্ষমা করবেন, আমার নামটা বলতে পারবো না। এজ 30, ওয়েস্ট বেঙ্গল, মেদিনীপুরে। ফ্যামিলিতে মা বাবা, আমি আর ওয়াইফ, একটা মেয়ে আছে 4 মাসের। বাবার সেভিংস বলতে কিছুই ছিল না, আর জমি জায়গাও নেই, বাড়িও সেই রকম নয় স্যার। বাবা পুরোপুরি বেড রেস্ট, মানে শয্যাশায়ী বলতে চাইছি, হয়ে গেছে শারীরিক প্রবলেমের জন্য। আচ্ছা, মা বাড়িতেই বাবার দেখাশোনা করেন, আর পুরো ফ্যামিলি আমাকে দেখতে হয় স্যার। প্রাইভেটে জব করি স্যার, মান্থলি 5 থেকে 8 হাজার টাকা ইনভেস্ট করতে পারবো স্যার। আপনার সব ভিডিও দেখি, খুবই ভালো লাগে আপনার কথা শুনতে। যেরকম নিজের মতো করে নিজের ভেবে সবাইকে যে মার্ক দেখান আপনি, প্রণাম স্যার আপনাকে। কেউ বলে না এরকমভাবে, আর কেউ বোঝাবেও না এরকম। আচ্ছা, ওর বেশ কিছু স্টক নিয়ে রেখেছে, সেগুলো বলছে। অত্যন্ত গরিব পরিবার, ভীষণ দারিদ্রতার মধ্যে রয়েছে, তার মধ্যে থেকে আস্তে আস্তে চেষ্টা করে চলেছে। এদেরকে তো রীতিমতো শ্রদ্ধার ব্যাপার। অল্প বয়স, 30 বছর বয়স। তো দেখো, তুমি অনেক ছোট আমার তুলনায়, তো সেই জন্য আমি তোমাকে তুমি করে বলবো। আর তুই করে বলতাম, কিন্তু অনেকে আপত্তি করছে যে তুই বলাটা ঠিক না, কিন্তু সেই জন্য আমি তুইটাই আর যাচ্ছি না। সব থেকে ভালো লাগছে যে চেষ্টা চলছে, প্রাইভেট জব, বাবা শয্যাশায়ী। তো যাই হোক, এর মধ্যে ছোট বাচ্চা, 4 মাসের বাচ্চা রয়েছে, একটা মেয়ে, ওয়াইফ। তো প্রচুর চাপ, তার থেকে মধ্যে অল্প অল্প করে সঞ্চয় করে যাচ্ছ, এটা একটা বড় ব্যাপার। 5 থেকে 8 হাজার টাকা করে প্রতি মাসে মাসে তুমি জমাচ্ছ, খুব জমানোর চেষ্টা করবে। আচ্ছা, তো অলরেডি যেসব স্টকগুলো নিয়ে রেখেছো, একটা হচ্ছে ভারত ইলেকট্রনিক 20টা, লাস্ট মান্থে এগুলো কিনেছেও। গেল 20, আরভিএনএল 30, রেলটেল 25। তো অনেকগুলো, মোস্ট প্রবাবলি তুমি কোনো জায়গা থেকে কোনো টাকা এক্সট্রা পেয়েছো, নাহলে 1 মাসের মধ্যে এতগুলো কেনা, নিশ্চয়ই কোনো টাকা তোমার আগে জমানো ছিল। রেলটেল, আইআরসিটি 10টা, এইচইউএল, ইনফোসিস, টাটা পাওয়ার 20টা, টাটা স্টিল 15, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 10, এফসিএল 30, এনএইচপিসি 30, আইআরবি 50, সুজলন 50, এসবিআইএন 5। এখন এর মধ্যে আবার ভুল করে আইডিয়াও কোনো এক সময় কিনেছিল, সেটা লিখেছে আইডিয়া 100 এবং কম্পাউন্ড 18। এইগুলো কী সব ভুলভাল কিনে রাখিস 18টা। এই দুটো এরকম রেখেছি, সরিয়ে দেবো লিস্ট থেকে কিছুদিনের মধ্যে। এক্ষুনি সরাও, আর বেশি দেরি করো না, এইগুলো ভুলভাল কাজ করবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কথা বলতে চাইছো। এইচএএলটা নেব করে হঠাৎ করে বেড়ে গেল। আচ্ছা, হঠাৎ করে বেড়ে গেল, এখন সেই কারণের জন্য। বাট নেব যদি 5,000 থেকে 5,200-তে এলে নেব, 8টা কোয়ান্টিটি মতো। দীপক নাইট্রেটটাও নেব স্যার। আপনি যদি কিছু হেল্প করেন খুব ভালো হতো স্যার। আমার পোর্টফোলিওটা স্যার, আমার ওয়াচ লিস্টেও সব আপনার বলা স্টক রেখেছি। না, এখানে একটা বক্তব্য রাখা দরকার, সে কথাটা শুনে রাখো। এরমভাবে ওয়াচ লিস্টে দুমদাম রেখে দিলাম, যত আমি বলছি, মানে আমি যদি 200-300 স্টক বলি, 200-300 স্টক তুমি তোমার ওয়াচ লিস্টে রাখবে, মাথা খারাপ হয়ে যাবে। যে কটাকে ঠিক করে নেবে, যে কটা আমি বলে দেবো, যে কটা তুমি লিস্ট থেকে অ্যাডজাস্টমেন্ট হবে, সে কটাকেই রাখবে। আর বাকিগুলো রাখার কোনো এখন তো দরকারই নেই। যদি দরকার পড়ে আমাকে তখন বলো, আমি সে দেখবো। নর্মালি আমি যেগুলো বলে দেবো তার বেশি দরকার পড়বে না। আর এর মধ্যে থেকে প্রতি মাসে কিছু কিছু করে বাই করব, এটাই টার্গেট স্যার আমার। আচ্ছা, এর মধ্যে থেকে বোধহয় এই লিস্টে যেটা দিয়েছে ওর মধ্যে থেকে ও যা করেছে তার মধ্যে থেকে আছে। লাস্ট ইয়ার না জেনে এগুলোর ব্যাপারে আমি 3টে এলআইসি করে ফেলেছি। বাহ, চমৎকার। আসলে এলআইসি এজেন্টদেরও দোষ কারোরই নয়, ওনারা বলা হয়, পেট চলে ওনাদের, ন্যাচারালি ওনাদেরকে তো এগুলো বলতেই হবে, কিছু করার নেই। আর এলআইসির প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, কিন্তু তাই বলে এত প্রয়োজনীয়তা নেই যে এত এলআইসি করার। এলআইসির এই আপনার ভিডিওগুলো দেখে খুব আফসোস করছি, এলআইসিটাকে কি করব বুঝতে পারছি না। বেসিক্যালি কী হয়, এলআইসি হচ্ছে লাইফ সাপোর্টের জন্য, অর্থাৎ লাইফের ক্ষেত্রে ইন্স্যুরেন্স। তো সেই জন্য একেবারে ইন্স্যুরেন্স হিসেবে সেই ধরনেরগুলো, ইনভেস্টমেন্ট হিসেবে এইগুলোকে ট্রিটমেন্ট করাটাই বোকামো। বলা হয় যে যখন তুমি রিটায়ার করবে এত লক্ষ টাকা পাবে, অত লক্ষ টাকা, আর লোকে সেইগুলোতে মনে করে নেয়, সেই মনে করে নেবার চেষ্টা করে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আজ থেকে 20-25 বছর পরের কথা ওনারা বলেন এইটা হবে। এবার সেই ক্যালকুলেশন
ক্যালকুলেশনটা তুমি যদি করো 25 বছর পরেই দিক, কিন্তু 25 বছর পরে তোমাকে যে রিটার্ন দেবে সেই রিটার্ন ক্যালকুলেশন তোমাকে করে নিতে হবে। তোমার রিটার্ন দিচ্ছে 6%, 7.5%, ম্যাক্সিমাম 8% যায় কিনা সন্দেহ আছে, দু একটা আছে পলিসি সেখানে 8% যায়, তো সেটা বা 8.5ও যায় হয়তো মোটামুটি, যারা এলআইসি তারা ভালো বলতে পারবেন সেটা। কিন্তু এটা কখনো 19%, 20% দিতে পারবে না, কখনো সম্ভব না। রিস্ক তুমি এখানে নিচ্ছ, এলআইসির কোনো রিস্ক নিচ্ছ না, উল্টে তোমার রিস্ক কভার করছে, ন্যাচারালি হবে না। কিন্তু এটাকে ইনভেস্টমেন্ট পারপাসে কখনো গুলিয়ে ফেলো না। যদি ইনভেস্টমেন্ট করতে হয় সেক্ষেত্রে তুমি টার্ম ইন্স্যুরেন্স কিছু করতে পারো, খুব সামান্য প্রিমিয়াম দিতে হয়, সেই প্রিমিয়াম দিয়ে তুমি টার্ম ইন্স্যুরেন্স করে রাখো। টার্ম ইন্স্যুরেন্সের অসুবিধা হচ্ছে তুমি ইনভেস্ট কিছু রিটার্ন পাবে না, একদম কিছু পাবে না। কিন্তু তুমি যদি চলে যাও সেক্ষেত্রে যে বাড়ির লোকজন থাকবে তারা কিন্তু বড় অ্যামাউন্ট পাবে, একটা বড় মানে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটির একটা বড় বড় টার্ম ইন্স্যুরেন্স হয়, সেগুলো সে তারা পেয়ে যেতে পারে। যাই হোক, সেগুলো এখন এই মুহূর্তে ব্যাপার নয়, এখন ইনভেস্টমেন্ট ব্যাপারের কাজ, সেইগুলো ইনভেস্টমেন্টই বলবো। মানি ব্যাক পলিসি 700 টাকা করে রেখেছো, 6390 হাফ ইয়ারলি, 890 হাফ ইয়ারলি, মানে 3খানা করেছে, 3টে এরকম কাণ্ড করে রেখেছে। কী অবস্থা! যাকে এখন ব্যাপার হচ্ছে কি, এখন তুলতে গেলে আবার একটু মুশকিল হচ্ছে, এখনই তুলো না, যেটা আমার বক্তব্য আমি বলি, এটাকে সবগুলো তোলার কথা না। তুমি দেখো যদি একটাও না থাকে একটা অন্তত রাখো, আর সেটা বুঝে রাখো, আর বাকিগুলোকে 3 বছর অন্তত চালাও, যেটা এলআইসির নিয়ম আছে। এলআইসি এটা এখন বলে না, নর্মালি এটা নিয়ম। 3 বছর পার হয়ে যাওয়ার পরে তুমি ওর যদি আর না প্রিমিয়াম দাও তাও তোমার ওটা থেকে যাবে। তো যাই হোক, আমি আসি তোমার পোর্টফোলিওতে। ছোট করে সব কিছু বলবো। এখন ব্যাপার হচ্ছে 1,21,000 টাকা ইনভেস্ট করা হয়েছে, 1,39,000 টাকা, মোটামুটি রিটার্ন তোমার রয়েছে 14%। ওকে, চলো, প্রথম স্টকটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, 20টা কোয়ান্টিটি রেখেছো, ঠিক আছে। ডিফেন্স এটা 1.5 লক্ষ% রিটার্ন দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম রিটার্ন। আর যদি 5 বছর রিটার্ন দেখো, আনবিলিভেবল 900% রিটার্ন দিয়ে দিয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা। ধরুন কোম্পানিটার কী নাম রয়েছে, সেই কোম্পানিটার নাম হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড। দারুণ দারুণ ভালো কোম্পানিটা রয়েছে, দারুণ ভালোভাবে কাজ করছে, 159% 1 বছর রিটার্ন দিয়ে দিয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানি। এর যদি ফান্ডামেন্টাল দেখে নাও, ফান্ডামেন্টাল যথেষ্ট সুন্দর রয়েছে। ডিফেন্সের উপরও কাজকর্ম করে, ডিফেন্স সেক্টরের উপরে স্পেশালি। এছাড়াও ও অনেকগুলো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে কোম্পানিটা, যেরকম আমরা এখানে দেখতে পারলাম যে মিসাইল সিস্টেম, কমিউনিকেশন সিস্টেমস, ইলেকট্রনিক পার্টস তৈরি করে, গান আপডেট করে, প্রচুর ক্যাপেক্স করছে, 700-800 ক্যাপেক্স করেছে, এবং এই সিচুয়েশনে লিথিয়াম আয়ন ব্যাটারির ওপরেও কিছু কিন্তু কাজ করে, রিনিউয়েবল এনার্জির উপরে কাজ করে। সাধারণত এই কোম্পানিটার অর্ডার বুক যেরকম রয়েছে, স্পেস ইলেকট্রনিক্সের উপর কাজকর্ম, নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটির উপর কাজকর্ম করে, রেলওয়ে, মেট্রোতেও কিন্তু এদের রেলওয়ে ক্ষেত্রেও কাজকর্ম করে। সেই কোম্পানিটার মার্কেট ক্যাপ যদি দেখো 2,41,000 কোটি, মানে এটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি। P60.6 ইন্ডাস্ট্রিজ, ও অফকোর্স খুব একটা ওভার ভ্যালুড নয় সিচুয়েশনে, কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু যদি দেখি আমরা, ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু মাত্র 77 টাকা, তার তুলনায় বহু গুণ বেড়ে গেছে। এবং ফ্যান্টাস্টিক প্রফিট অ্যান্ড লস যথেষ্ট ভালো রয়েছে। যদি আমরা ক্যাশ ফ্লো চলে যাই, ক্যাশ ফ্লো কিন্তু এখানে দেখাচ্ছে নেগেটিভ ক্যাশ ফ্লো। অথচ নেগেটিভ হওয়ার পিছনে যে কারণ রয়েছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে যাবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে দেখতে পাওয়া যাবে এরা কিন্তু আদার ইনভেস্টমেন্ট আইটেম রয়েছে 5,690 কোটি, এর ওপর ইনভেস্ট করছে। তো এই জন্য এদেরকে ক্ষেত্রে কিছুটা বেশি রয়েছে। প্রোমোটারের সংখ্যা 50% ওপর রয়েছে, এবং এফআইআই, ডিআইআইও কিন্তু ভালো পরিমাণে হোল্ড করছে। এক্সপেক্ট করবো ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা ভালো করবে। এখন প্রেজেন্ট যদি খবর আমরা দেখি, নিউজ সেখানে দেখতে পারবো ধর্মেশ শাহ, আইসিআইসিআই সিকিউরিটির, ইনিও কিন্তু এই কোম্পানিটার উপর খুব প্রেফার করছে, এবং ভবিষ্যতে বলছে কোম্পানিটা কিন্তু ভালো করবে বলে এক্সপেক্ট করছে। কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো পজিটিভ খবর দিচ্ছে, এবং বলছে সেটা হচ্ছে, এবং সেক্ষেত্রে উনি যেটাকে রেকমেন্ডেশন করেছেন, সেক্ষেত্রে এলটিআই, মাইন্ডট্রি এবং ভারত ইলেকট্রনিক দুটোকেই কিন্তু উনি প্রেফার করেছেন যে এই স্টকটা ভবিষ্যতে ভালো করবে। আসা যাক এবারে সেক্টরকে তুমি নিয়ে রেখে দিয়েছো এখন, ঠিক আছে, ভবিষ্যৎ দেখা যাক। 23 তারিখের পরে আমরা পুরো ওভারভিউটা পেয়ে যাব। ঠিক আছে, ভবিষ্যতে ডিফেন্স তো লাগবেই কাজে, ঠিক আছে। এগুলো আউট করো, কম্পাউন্ড কোয়া আমি দেখবো না, দেখার দরকারও নেই, দেখেই বোঝা যাচ্ছে কী অবস্থা। 10 টাকা করে দাম, পেনি স্টক, কেন এই মাথায় সব ঢুকিয়ে রাখো? আবার 119% পেয়ে তারপরে চিন্তা করছো যে আমি আর কি করব না করব। এগুলোকে রাখা মানে একটা জঞ্জাল। সে ধরো তোমার বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ঘর দোর সাজিয়ে রেখেছো, হঠাৎ করে তুমি দেখতে পেলে যে তার মধ্যে ছোট্ট একটু ময়লা ঝুল পড়ে আছে, কেমন লাগবে বলো তো? বাড়িটার মধ্যে একটু ঝুল রেখেছো, তো অল্প টাকা রেখেছো, একদম 4 টাকা 91, 18টা কোয়ান্টিটি,
ঝুলটুকু রাখার পর মানে ঝুলটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, নিজেরও ভালো লাগবে, আর যারা যারা দেখবে পোর্টফোলিও তাদের সকলেরই ভালো লাগবে। নিজের ভালো লাগা সবচেয়ে বড় কথা, বাকিদের ভালো লাগাটা অনেক দূরের প্রশ্ন। নিজের যেটা ভালো লাগবে সেটাই নিজে করবে, দুনিয়ার সঙ্গে ব্যাপার নয়। ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, কেমিক্যাল সেক্টরে দারুণ স্টক, স্মল ক্যাপ কোম্পানি, রিস্কই আছে, দেখে কাজ করতে হবে। নেক্সট আমি চলে আসবো পরে গেল, ঠিক আছে, তুমি এখানে কিনে রেখেছো 20টা কোয়ান্টিটি, গুড। হিন্দুস্তান ইউনিলিভার 4টে কোয়ান্টিটি, কোনো রিটার্ন এখন পাওনি, আর পাওয়ার এখন কোনো আশাও করো না। যদি সেরকম সিচুয়েশন হয়, যখন হবে তখন দেখা যাবে। এফএম সেক্টর এখন এই মুহূর্তে খুব বেশি কিছু এক্সপেকটেশন রাখার ব্যাপার নেই, তবে যেহেতু এই সেক্টরটা এভারগ্রিন সেক্টর বলা হয়, সবসময়তে এখানে রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং এটা রিটার্ন হবে, সময় লাগবে। এগুলো বেসিক্যালি হয় কি, পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করার জন্য লাগে এবং স্টেবিলিটি আনার জন্য কিন্তু দরকার পড়ে। আইডিয়াকে বাদ দাও, ও নিয়ে আর বলবোই না কথা। ইনফোসিস 5টা কোয়ান্টিটি রেখেছো, এইগুলোকে রেখে যাও, গ্রোথ এবং ডিভিডেন্ড দুটোই দেবে। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আইআরবিকে রেখেছো 50টা কোয়ান্টিটি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আইআরসিটিসি 10টা কোয়ান্টিটি রেখে দিয়েছো, ফ্যান্টাস্টিক কোম্পানি। বেসিক্যালি এই আইআরসিটিসি এক ধরনের মনোপলিস্টিক বিজনেস করছে ওরা, এবং রেলওয়ে সেক্টরে যত রিজার্ভেশন থেকে শুরু করে ক্যাটারিং সমস্ত কিছু সব কিছু কিন্তু এই একটাই কোম্পানি দেখছে। সুতরাং এই ব্যাপারটা একটা কিন্তু খুব বড় জায়গা, মানে যত রেলওয়ে সেক্টর ইমপ্রুভমেন্ট হবে, যত রেলওয়ে লাইন তৈরি হবে, যত স্টেশন তৈরি হবে, তত কিন্তু এই কোম্পানিগুলো ইমপ্রুভমেন্ট করতে থাকবে এবং এটাকে একটা স্টেবল রিটার্ন দেবে। বিরাট কিছু এক্সপেক্ট করবে না এসব থেকে। আচ্ছা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অটো সেক্টরের, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে তুমি রেখে দিয়েছো 10টা কোয়ান্টিটি, ঠিক আছে, অনেক সময় লাগবে, ধৈর্য ধরে আস্তে আস্তে অপেক্ষা করতে হবে, কিন্তু স্টেবল রিটার্ন তুমি এখান থেকে পাবে। এনএইচপিসি রেখে দিয়েছো, রিনিউয়েবল এনার্জি 30টা কোয়ান্টিটি রেখে দিয়েছো, ফিউচারে এক্সপেকটেশন ভালো রয়েছে, কোনো অসুবিধা নেই। সাময়িক কিছু কারেকশন রয়েছে, কিন্তু কারেকশনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখবে এই স্টকগুলো কিন্তু তোমাকে একটা ভালো রিটার্ন দিয়ে দেবে ভবিষ্যতে। ডিভিডেন্ডও যেরকম সুন্দর দেয়, সেমনি কিন্তু গ্রোথও দেবে ভবিষ্যতে। রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল সেক্টরে ইমপ্রুভমেন্ট যত গুণ হতে থাকবে, তত কিন্তু এই ধরনের সেক্টরের স্টকগুলো কিন্তু ভালো রেজাল্ট করবে। একটা সময় ছিল আমরা দেখেছি আগে দিয়ে 16, 17, 18 এইসব কোম্পানিগুলোর চার্ট দেখবে খুব একটা কিছু তেমন দেয়নি, কিন্তু পরবর্তীকালে সরকারের তরফ থেকে যখন ইমপ্রুভমেন্টগুলো আসা শুরু হলো, ইনভেস্টমেন্টগুলো আসা শুরু হলো, আরও বড় বড় প্রয়োগ এবং বিভিন্নভাবে রিনিউয়েবল এনার্জি, রেলটেল, এটা একটা খুব ভালো কোম্পানি, রেলওয়ে সেক্টরের কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু সবথেকে বড় ইন্টারেস্টিং জিনিস হচ্ছে রেলওয়ে সেক্টরে যে ওয়াইফাই, ভিপিএন, ইন্টারনেট কানেকশন, রেল টু রেল কানেকশন, রেল টু প্ল্যাটফর্ম কানেকশন, রেল টু টোটাল কানেকশন ইনক্লুডিং আইআরসিটিজ রিজার্ভেশন কানেকশন। এই মুহূর্তে রেল পার্টিকুলার একটা ট্রেনের, এত নাম্বার ট্রেনের কোন জায়গায় পজিশন দাঁড়িয়ে আছে, তার ডিটেল স্ট্যাটিস্টিক্স এবং সিগন্যালিং, কানেকশন, এভরিথিং। প্লাস এরা কী করছে, প্রাইভেট কোম্পানিগুলোর সঙ্গেও কিন্তু টাই আপ হয়ে আছে। এরা কিন্তু শুধুমাত্র রেলেই কাজ করছে না, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটসেট্রা আরও বড় বড় ক্লায়েন্টের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে, ফলে এদের একটা বিরাট বড় ফিউচার এক্সপেক্ট করা যায়। ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আরভিএনএল নিয়ে রেখেছে, আরভিএনএলটা সকলেরই নেওয়া কমন, 67% রয়েছে রিটার্নে। একটু কারেকশন আসবেই ভাই, কিছু করার নেই, এগুলো নিয়ে চলতে হবে তোমাকে। এত ওভার ভ্যালুড সিচুয়েশন চলে গেছে, ওর যা রিটার্ন, যা ইনভেস্ট করেছে তার থেকে অনেকটাই রিটার্ন চলে এসছে, ফ্যান্টাস্টিক, আরও পরে ভালো আসবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে রেখে দিয়েছে। ব্যাঙ্কিং সেক্টরে তুমি কিন্তু প্রথম স্টক এটা দেখছি আমি, ঠিক আছে, 8%, খুব ভালো স্টক। কারোর যদি ফ্যাসিনেশন থাকে পাবলিক সেক্টরে ইনভেস্ট করবো ব্যাঙ্কিংয়ে, সেক্ষেত্রে এসবিআই নিয়ে যথেষ্ট ভালো। সুজলন নিয়ে আমি কোনো পজিটিভ ব্যাপার বলবো না। আমি এই ফান্ডামেন্টাল এখন পর্যন্ত তেমন কিছু ভালো আমি দেখতে পাইনি, এবার এটা তোমার হাতে ছেড়ে দিলাম। আমার মনে হয়েছে এই মুহূর্তে সুজলন কিন্তু খুব একটা আমার মতে বিশাল কিছু দেখাতে পারছে না। বেসিক্যালি কী দেখাবে, এটা কি আমার বক্তব্য হচ্ছে, তুমি একবার চার্টটা খুলে দেখে নাও, ডিটেলসটা বুঝতে পেরে যাবে। সুজলন গল্প তো শেষ হলো। টাটা পাওয়ার ভালো স্টক, তো সেখানে রেখে দিয়েছো, হোল্ড করো, কন্টিনিউ। টাটা পাওয়ার বহুবার বলেছি, নতুন করে কিছু বলার নেই, শুধু ভালো এটুকু বলে ছেড়ে দিলাম। টাটা স্টিল রেখেছো, ঠিক আছে, টাটা স্টিলকে কিন্তু অনেকদিন হোল্ড করতে হবে। ইকোনমিক কন্ডিশনের সঙ্গে সঙ্গে দেশের এই ধরনের কোম্পানিগুলিকে বলে সিক্লিক্যাল স্টকস, ইমপ্রুভমেন্ট হয়, কখনো কখনো অসুবিধাও তৈরি করে। যাই হোক, ধরে রাখতে ছাড়া কিছু করার নেই, একটা সময় যায় যখন এরকম যায়। তো নেক্সট আমি চলে আসছি পরেরটা। আচ্ছা, এই স্টকগুলোকে তুমি যেটা ওয়াচ লিস্টের মধ্যে রেখে দিয়েছো, ঠিক আছে, ওয়াচ লিস্টে সব যা আছে থাক, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু এখন এগুলো থেকে কিছুই অ্যাড করার দরকার নেই। আর
ওয়াচ লিস্টে রাখা মানে নিতে পারেন, কোনো মানে নেই। যে কটা নিয়ে রেখেছো সেটাই ঠিকঠাক আছে। এখন আর কিছু অ্যাডিশনাল দরকার নেই, যেরকম অ্যাপাল্টাল ট্যাপাল্টাল তখনই কোনো দরকার নেই। তুমি স্টেট ব্যাঙ্ক নিয়েছো, এইচডিএফসি ব্যাঙ্কে নেওয়ার দরকার নেই। তো বিকাজিকে নেওয়ার এখন প্রয়োজন পড়ে না। বিকাজি ছাড়াও এক্সাইড ইন্ডাস্ট্রিজ ভালো স্টক, কিন্তু সিডিএসএল ভালো স্টক। এর মধ্যে তুমি নেবে যখন এলএনটি ভালো স্টক, সোনা বিল্ড, সোনা কমস যেরকম আছে, গ্যাব্রিয়েলও ভালো, যে কোনো একটা ঠিক আছে। স্যাকসফট অলরেডি তুমি আইটি কোম্পানি নিতে পারো একটা, হিন্দুস্তান ফুডস, বিকাজির মধ্যে যে কোনো একটাকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। টিটাগড় ভালো স্টক, এখনও অনেক ওভারভ্যালুড, অনেক দাম পড়ার পরে কারেকশন হবে, সে আমি পরে বলে দেবো, তখন দেখবে। হ্যাপিয়েস্ট মাইন্ড ঠিক আছে, ভালো স্টক, ফিউচারে ভালো করবে। এইচএলকে রেখে দিয়েছো ভবিষ্যতের জন্য, ঠিক আছে। আইসিআইসিআই ব্যাঙ্কে রাখার দরকার নেই ওয়াচ লিস্টে, কারণ তুমি যদি এইচডিএফসি ব্যাঙ্কে রাখো, স্টেট ব্যাঙ্কে রাখো, তাহলে আর তোমাকে আইসিআইসিআই রাখতে হবে না। রিলায়েন্স রেখে দিচ্ছ, ঠিক আছে। সান ফার্মা ঠিক আছে, আচ্ছা। এইচএলকে রেখেছো। তো এই হলো তোমার ওয়াচ লিস্ট, মোটামুটি খুব ভালো, মোটামুটি ঠিকই আছে। তোমার যে স্টকগুলো আমি বলে দিলাম, যে স্টকগুলো কন্টিনিউ ঠিকই আছে। দু একটা স্টক যেগুলো বাদ দেবে বলছো, সেগুলো ছাড়াও ওই দুটোকে বাদ তো দিচ্ছ, আইডিয়াকে বাদ দিচ্ছ, আর এখান থেকে তুমি কম্পাউন্ড বাদ দিচ্ছ। আর একটা জিনিসকে বাদ যাচ্ছে, সেটা হচ্ছে, আর একটা দেখলাম এখানে সুজলন নিয়ে আমি খুব একটা আশাবাদী নই, এইটুকু শুধু বলে দিলাম। টাটা পাওয়ার ঠিকই আছে, টাটা স্টিল। তো এইগুলো মোটামুটি দাঁড়ালো। টাচে থেকো। আজকে বেশি বিস্তারিত বলতে পারলাম না, তো আশা রাখছি নেক্সট ডে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থেকো সবাই।